স্বাগত জানাচ্ছি গেম অনে, সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। দর্শক, প্রতি শুক্রবার কিন্তু গেম অনে আমরা রাত ৮টায় থাকি আপনাদের সাথে। আজকে কথা বলবো যে আসলে কোন পথে দেশে ক্রীড়াঙ্গন, এই বিষয়ে আলোচনার জন্য আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এম কায়সার ভাই। আপনাকে স্বাগত। কেমন আছেন? আপনার হাসিটা দেখে কিন্তু ভাই বোঝা যাচ্ছে যে আপনি ভালো আছেন। অলওয়েজ ফিট অ্যান্ড ফাইন, মাশাআল্লাহ। অবশ্যই ভালো থাকতে হবে ভাইয়া, যাই হয়ে যাক, তাই না? আপনাকে দেখে আমার কিন্তু তাই মনে হয়, অলওয়েজ হ্যাপি, অবভিয়াসলি। মাশাআল্লাহ। ভাই, যেটা নিয়ে আসলে আজকে আমাদের টপিক শুনে আপনি বুঝতে পারছেন যে আসলে দেশের ক্রীড়াঙ্গন কোন পথে, সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। অল ওভার একটা আপনার কাছ থেকে চেষ্টা করব যে সব বিষয়ে ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে যাতে আপনার কাছ থেকে আমরা কোনো তথ্য নিতে পারি। শুরুতে একটু ক্রিকেট বা ফুটবল নিয়ে না এসে আমি একটু ভিন্নভাবে যদি আপনাকে জিজ্ঞেস করি যে এই সরকারের তো অলমোস্ট ৯ মাস হয়ে গেল, ইন্টারিম গভর্নমেন্টের। এই গভর্নমেন্টের এই সময়ের মধ্যে আপনি কি কোনো পরিবর্তন দেখতে পেয়েছেন ক্রীড়াঙ্গনে, যেটা আপনার কাছে পজিটিভ মনে হচ্ছে, বা দেখলেও কোন কোন বিষয়গুলো আপনার কাছে পজিটিভ মনে হয়েছে যে না সংস্কার যেহেতু বলা হচ্ছে, সংস্কারের ব্যাপারটা আপনার কাছে একটু জানতে চাই। ধন্যবাদ পিঙ্কি। আসলে ৯ মাস সময়টা হয়তো অনেকে মনে করবেন যে অনেক বেশি সময়, কিন্তু কিন্তু খুব একটা বেশি না। আপনি যদি সংস্কারের কথা বলেন, আপনি যদি একটা আমূল পরিবর্তনের কথা বলেন, তাহলে ৯ মাস সময়টা কিন্তু খুব বেশি না। আপনি দেখবেন যে প্ল্যান করতে করতেই অথবা আপনার সিদ্ধান্ত নিতে নিতেই কিন্তু আপনার এই সময়টুকু চলে যায়। এটি গেল একটি দিক। আরেকটি দিক হলো যে এই যে ৯ মাস সময়টা হলো, এই ৯ মাস সময়ের মধ্যে এমন না যে আপনি ক্রিকেট ফুটবল একেবারে কিন্তু বন্ধ হয়ে আছে, খেলা কিন্তু চলছে, সবকিছু মাঠে আছে। দু একটা ফেডারেশন ছাড়া বা আপনি যে ফেডারেশনগুলো একদম নির্জীব সেগুলো ছাড়া কিন্তু বাদবাকি সবগুলো ফেডারেশন আপনি দেখবেন যে খুব ভালো মতোই করে আপনার খেলা চলছে, সবগুলোর মধ্যে খেলাটা রয়েছে এটার মধ্যে, এবং এটার মধ্যেই কিন্তু আপনার পরিবর্তনের কথা বা সংস্কারের কথা যেটা বলা হচ্ছে সেটাই করা হচ্ছে। এবং এই সরকার, আপনি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরপরই যে কাজটুকু করেছে সেটা হলো যে প্রথমবারের মতো আপনার স্পোর্টসটাকে নিয়ে তারা একটু বাড়তি এক ধরনের তাগিদটা তাদের দেখিয়েছে। তারা কিন্তু বারবারই বলে এসেছে কায়সার ভাই যে রাজনীতি থেকে স্পোর্টসটাকে, খেলাধুলাকে সবসময় ঊর্ধ্বে রাখতে হবে। ঊর্ধ্বে আছে কিনা, মানে খেলার সাথে আমরা সবসময় দেখি যে সবসময় রাজনীতিটা ওতপ্রোতভাবে জড়িত থাকে, সেখান থেকে মুক্তি পেল কিনা বাংলাদেশ ক্রীড়াঙ্গন? না, দেখুন, রাজনীতি তো যে করার অধিকারটুকু রয়েছে, আপনি রাজনীতি করতে পারেন, আমি করতে পারি, কিন্তু জিনিসটা হলো যে আমি খেলার স্বার্থে এই রাজনীতিটাকে ইউজ করব কিনা, প্রভাব বিস্তার করছি কিনা। আপনি যে কোনো রাজনীতিবিদ কিন্তু আপনি খেলাঙ্গনে থাকতে পারেন, আপনি তার রাজনীতি, তার আপনার এক অর্থে রাজনীতিবিদ তিনি রাজনীতি করে থাকেন দেখে তাকে আপনি কোনো ধরনের স্পোর্টসে তিনি জড়িত হতে পারবেন না, আমি সেটা মনে করি না। আমি মনে করি যে তিনি সেটা থাকতে পারেন, কিন্তু তিনি যেন কোনো মতেই খেলাটাকে রাজনীতির স্বার্থে ব্যবহার না করেন, তাহলে দেখবেন যে আপনি এই জটিলতাগুলো কেটে যাবে। কিন্তু শুধুমাত্র যে তিনি রাজনীতি করেন বলে তাকে কোনো ধরনের কোনো খেলার সাথে তিনি জড়িত থাকতে পারবেন না, হ্যাঁ তিনি হয়তো কোনো কমিটিতে থাকতে পারবেন না কিন্তু খেলার সাথে থাকতে পারবেন না, এটা আমি মনে করি যে তার এক ধরনের কিন্তু আপনি অধিকার হরণের মতো পর্যায়টা পড়ে যায়। বিষয়টা হলো যে তিনি যদি অ্যাক্টিভ রাজনীতিতে থাকেন, তো অ্যাক্টিভ রাজনীতির সঙ্গে তার সেই খেলার যে বিষয়টা বা স্বার্থটা থাকে সেটা থেকে তিনি যেন ইউজ করতে না পারেন। তো এই বিষয়টা কি আমি মনে করি যে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং এটাকে যখনই আপনি এই করবেন তখনই দেখবেন যে এই বিষয়টা মানে তখন সহজভাবে হয়ে যাবে বা সহজবদ্ধ হবে। কিন্তু আপনি একেবারে রাজনীতি মুক্ত, আমরা যে কোনো সবাই সবসময় বলে থাকি যে ক্রীড়াঙ্গনকে রাজনীতি মুক্ত করা হবে, কিন্তু প্রভাব মুক্ত হবে শব্দটা, রাইট, রাজনৈতিক প্রভাব মুক্ত হবে, কিন্তু আপনি রাজনীতিবিদ মুক্ত হবে আমি মনে করি না যে সেটা সম্ভব না। এক অর্থে সেটা সম্ভব না। আমরা যদি বলি যে এখন কিন্তু এই সরকারের আমলে আমরা দেখছি যে রিসেন্টলি বিসিবিতে খুব আসলে আলোচনা সমাজের অস্থির একটা পরিবেশ চলছে। বিসিবি যে প্রেসিডেন্ট আছেন তাকে নিয়ে নানা ধরনের আলোচনা চলছে। এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন? তাকে কখনো বলা হচ্ছে যে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর, তাকে বলা হচ্ছে তিনি অনিয়ম করছেন, এই ধরনের অ্যালিগেশনও কিন্তু তার এগেইনস্টে দেয়া হচ্ছে। দেখুন, আমার কাছে মনে হচ্ছে যে এই ৯ মাসে বিসিবিকে এক কথা যদি আপনি বলতে বলেন, তাহলে আমি বলবো যে বিসিবি এই ৯ মাসের বিসিবি একটা অসুখী পরিবার। আপনি পরিবার এক দেখানোর চেষ্টা করছে, কিন্তু তাদের মধ্যে সেখানে সুখ নেই। আরেকটা বিষয়টা হলো যে আপনি এখানে যে দল নিয়ে, আমি আপনার বোধহয় এই অনুষ্ঠানে বলেছিলাম, যে দল নিয়ে আপনি আপনার দেখবেন যে আপনি কোনো একাদশ যদি আপনার দলের মধ্যে সংহতি না থাকে, সম্প্রীতি না থাকে, তখন সেই একাদশ কিন্তু ভালো করতে পারে না বা সেই দল ভালো করতে পারে না। ঠিক একই রকমভাবে কিন্তু এখানে আমি মনে করি যে ফারুক আহমেদ পড়েছেন। তিনি যে আপনি এই বিসিবি চলতো আপনার ২৫ জনের পরিচালকদেরকে নিয়ে, ১৫ জন পালিয়ে গিয়েছেন অথবা আপনি পলাতক রয়েছেন অথবা অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, তারা নিজেরাই আসেন না, অনেকে পদত্যাগ করেছেন। রয়ে গেলেন কয়জন? ৮ জন। বাকি যোগ হলেন কারা? ২ জন, ফারুক আহমেদ এবং ফাহিম ভাই, নাজমুল আবেদিন ফাহিম।
তো এই 10 জন নিয়ে আপনি বিসিবি যেরকম ভাবে রান করার কথা ছিল, যেরকম ভাবে আমরা একটা স্বপ্ন দেখেছিলাম সেভাবে কিন্তু যেতে পারেনি। তার কারণটা হলো যে আপনি বাকি 8 জনের সঙ্গে এই দুজনের অথবা শুধুমাত্র ফারুক আহমেদের আপনার সম্প্রীতিটা বা আপনার সিনক্রোনাইজেশনটা হচ্ছে না। গ্রুপিং শোনা যাচ্ছে অনেক ভেরি কিছু, ক্লিয়ার, জি। এটা ভেরি ক্লিয়ার এবং এটা কিন্তু ফারুক আহমেদ নিজেও বলেছেন এবং আপনি ফারুক আহমেদের সঙ্গে যারা রয়েছেন তারাও বলেছেন। অর্থাৎ আপনি বনিবনাটা ঠিকমতো হচ্ছে না, সিনক্রোনাইজেশনটা ঠিকমতো হচ্ছে না। ইনি এক কথা বলছেন, উনি এক কথা বলছেন। একজন বলছেন যে আমি শুধু সিগনেচার করেছি কিন্তু সিদ্ধান্তটা আমার ছিল না। সো এই জটিলতাগুলো তৈরি হওয়ার কারণে আপনি একটা একজোট হয়ে বা একটা দল হয়ে একটা টিম হয়ে যে খেলার কথা ছিল বিসিবির এই প্রশাসনকে, সেই টিম হয়ে কিন্তু বিসিবি খেলতে পারছে না। তাহলে আসলে সংস্কারটা হলো না। এই কারণে আমি মনে করি যে এই সংস্কার হওয়াটা উচিত ছিল। ফারুক আহমেদ যখন দায়িত্বটা নিয়েছেন ঠিক তখনই ওনার উচিত ছিল যে পুরো কমিটি ভেঙে দিয়ে আপনার নতুন করে একটা অ্যাডহক কমিটি করা উচিত ছিল তার। কারণ আপনি রেখে যাওয়া এক ধরনের যারা আপনি এই জটিলতাগুলো তৈরি করেছিলেন তাদেরকে নিয়েই আবার আপনি নতুন করে তৈরি করবেন বা তাদেরকে রেখেই আপনি এক ধরনের আবার সামনে বাড়ার যে স্বপ্নটুকু দেখছিলেন দল তৈরি করার চেষ্টা ছিল, এখন যে সিচুয়েশন সেই কারণে এই প্রবলেমটা তৈরি হয়েছে। একটু যদি বলি যে আসলে আমরা একটু খেলায় যদি আবার ফিরে যাই, পাকিস্তান ভারত নিয়ে যুদ্ধ নিয়ে একটা অস্থির পরিবেশ এতদিন চললো। এখন যুদ্ধ তারা যদিও শেষ হয়েছে কিন্তু এখনো কিন্তু সীমান্তবর্তী এলাকাগুলোতে কিন্তু অস্থিরতা চলছে। এর মধ্যে বিসিবি যে একটা ডিসিশন নিল যে তারা পাকিস্তান সফরে যাবে, এটাকে আসলে আপনি কিভাবে দেখেন? কারণ দিন শেষে তো আসলে রিস্ক থেকেই যায়। তা বিষয়টা হলো যে যেহেতু যুদ্ধ থেমে গিয়েছে এবং দুদলই সম্মত হয়েছে, বিষয়টা এখন নির্ভর করবে কিন্তু ক্রিকেটারদের উপরে। আপনি বিসিবিও সম্মত হয়েছে, পিসিবিও সম্মত হয়েছে, কিন্তু বিষয়টা হলো যে পার্সোনালি আমি মনে করি যে ক্রিকেটাররা যদি মনে করে থাকেন যে এই সিরিজে তারা যেতে চান বা যাওয়াটা তাদের উচিত, অথবা তারা যদি মনে করেন যে না এখনো রিস্কটা রয়ে গিয়েছে আমি যাব না, আপনি যদি আমাকে বলেন তাহলে আমি এই সিরিজ কভার করার জন্য সাংবাদিক হিসেবে যেতাম না। আমার পরিষ্কার, আপনি একদম কোনো মতেই যেতাম না আমি, আমার পরিষ্কার কথা। কারণ আমি যদি মনে করি যে এই সিরিজ কভার করাটা আমার লাইফের জন্য বা আমার পরিবারের জন্য রিস্ক হবে, তাহলে আমি মনে করি যে এই সিদ্ধান্তটা নেওয়াটা উচিত না। সো ক্রিকেট বোর্ড এখন মনে করেছে যে না, তাদের মনে করেছে যে এখন এখানে যুদ্ধ থেমে গিয়েছে, পাকিস্তানও মনে করেছে যে যুদ্ধ থেমে গিয়েছে, এই সিরিজটা তো আপনি আরো কয়েক মাস পরে হতে পারতো। এই ধরনের সিচুয়েশনে আপনি কিন্তু কারেন্ট ইভেন্ট যেগুলো থাকে সেগুলো পিছিয়ে যায়, আপনি পরে করবেন, 1 বছর পরে করেন। আপনি অস্ট্রেলিয়া কিন্তু বাংলাদেশে আসে নাই, কিন্তু পরে সেটা তারা খেলেছিল। ঠিক একই রকম ভাবে আরো অনেক দেশ বাংলাদেশে আসে নাই, অনেক সিচুয়েশনে যখন পড়েছিল, পরে তো এই সিরিজগুলো হয়েছে। কিন্তু এখন আপনি এই যুদ্ধ অবস্থা শেষ হয়েছে, কিন্তু আপনি দেখবেন যে এখন পর্যন্ত দুই দেশের সীমান্তে কিন্তু গোলাগুলি এখনো চলছে। আমরা যে পিএসএল এর মধ্যে আমরা যখন দেখলাম যে আমাদের দেশে দুজন ক্রিকেটার ওখানে আটকা পড়লেন, তাদেরকে অনেক কষ্ট করে দেশে যখন ফিরিয়ে আনা হলো, সেখানে কিন্তু রিশাদ বলেছিলেন যে আমি আর পাকিস্তানে ফিরে যেতে চাই না, ওখানে গিয়ে আমি আর খেলতে চাই না। সো এখনো কিন্তু তারা ট্রমার মধ্যে আছেন, এবং শুধু রিশাদ নয়, অনেক ক্রিকেটার শোনা যাচ্ছে যে আসলে এই সিরিজটা নিয়ে তারা নেগেটিভ, তারা যেতে চাচ্ছে না। না শুধু সেটা না, আপনি দেখবেন যে এই সিরিজটা নিয়ে ক্রিকেটারদের মনোভাবটা কি সেটা আমরা এখন পর্যন্ত জানি না। তবে আপনি যদি বলেন যে পিসিএল এবং আইপিএল এ যেসব বিদেশি যারা ছিলেন, যারা চলে গিয়েছেন তারা কিন্তু আর ফিরবেন না। মঈন আলী কিন্তু চলে গিয়েছেন, মঈন আলী আর ফিরবেন না আইপিএল এ। ঠিক একই রকম ভাবে পিসিএল এ অনেক বিদেশি ক্রিকেটার ছিলেন, তারা চলে গিয়েছেন, দেখে তারা আর ফিরবেন না। এই কারণে আপনি এই যে ভ্যাকুয়ামটা তৈরি হয়েছে, এই ভ্যাকুয়ামটা তৈরি পূরণ করার জন্য এখন ধরুন বাংলাদেশ থেকে আইপিএল এ ডাকা হয়েছে মুস্তাফিজকে, ডাকা হয়েছে পিসিএল এ ডাকা হচ্ছে সাকিব আল হাসানকে। তো আপনি যদি এর আগে তারা তো আগে ডাক পাননি, কারণটা হলো যে সেখানে ভ্যাকুয়াম ছিল না। বাট এখন এই ভ্যাকুয়ামটা তৈরি হয়েছে দেখে তাদেরকে দিয়ে শূন্যস্থান পূরণের একটা চেষ্টা করা হচ্ছে। ওই বিদেশি যারা চলে গিয়েছেন তারা তো এখানে আসছেন না কেন? তারা আসছেন না একটাই কারণে, তারা আসছেন না একটাই মনে করার কারণটা হলো যে এখানে থ্রেট প্লাস আপনি এখানে হুমকি রয়েছে, প্লাস আপনি যুদ্ধ অবস্থা বন্ধ হয়েছে, সেটা ঠিক আছে। আবার যে যুদ্ধ শুরু হবে না, এটা হু নোস না। এখনো কিন্তু ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে পাকিস্তান কিন্তু যে কোনো সময় অ্যাটাক করতে পারে, পাকিস্তানও কিন্তু সেম উত্তেজনাই চলছে। আমাদের হাতে কিন্তু একটা প্রতিবেদন আছে আসলে পাকিস্তান এবং বাংলাদেশের এই সিরিজটাকে ঘিরে একটা প্রতিবেদন আছে, একটু দেখে আসতে চাই। ভারত পাকিস্তান সীমান্তে রাজনৈতিক উত্তেজনা, দুই দেশের সম্পর্ক এক প্রকার জমে থাকা বরফ। এই টানাপোড়েনের মাঝেই বাংলাদেশ দল সফরে যাচ্ছে পাকিস্তান। সম্প্রতি পাকিস্তান সফর নিয়ে আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দুতে বিসিবি, বিশেষ করে যখন ভারত সরকার পাকিস্তানের সঙ্গে ক্রীড়া, সংস্কৃতি এমনকি বাণিজ্য সম্পর্কেও কঠোর অবস্থান নিয়েছে, তখন বাংলাদেশের এই সফর কিছুটা বিপরীত স্রোতে হাঁটা বলেই মনে করছেন অনেকে। তবে বিসিবির অবস্থান পরিষ্কার, ক্রিকেটকে রাজনীতি থেকে আলাদা রাখতে এই সিদ্ধান্ত। আইপিএল শুরু হচ্ছে, পিএসএল শুরু হচ্ছে, এবং এই দুটো বড় বড় লিগ শুরু হতো না যদি দুই দেশের কর্তারাই মনে করতেন যে প্লেয়ারদের উপরে কোনো বিপদ আসতে পারে, এবং
সেই সিকিউরিটি কনসার্নের দিকে চিন্তা করে আমার মনে হয় যেহেতু বিদেশি খেলোয়াড়রা 2 লিগেই খেলবে, সেদিক থেকে আমার মনে হয় কোনো সুযোগ কোনো বড় দলের সঙ্গে খেলা ছেড়ে দেওয়া উচিত না, বাংলাদেশের যাওয়া উচিত। উভয় দেশই তারা চেষ্টা করছে টু ব্রিং ব্যাক নর্মালসি, সো ওইটা একটা বিগ ফ্যাক্টর টু ফর প্লেয়ার্স টু কনসিডার যে নিজের দেশেই তো খেলা হচ্ছে, অনেক দেশ বিদেশ থেকে প্লেয়ার্সরা আসছে, সো দিস শুড নট বি দ্য কনসিডারেশন ফর দ্য বাংলাদেশি প্লেয়ার্স। অ্যান্ড যেখানে দে আর অল প্রফেশনাল প্লেয়ার্স, মাঠে একবার গেলে তাদের কেবলমাত্র ওই নিজের পারফরমেন্স, দেশের পারফরমেন্স এবং খেলার ছাড়া আর কোনো কিছু মাথায় আসার কথা না, বিকজ ইউ আর প্রফেশনাল প্লেয়ার্স। এই সিরিজের সূচিও ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। শুরু হওয়ার কথা ছিল নির্ধারিত সময়েই, কিন্তু পিএসএল এর কারণে সেটা পিছিয়ে দেওয়া হয় 2 দিন, যার ফলে সফরের খরচ বাড়বে লজিস্টিক চাপও। পিএসএল খেলা শুরু হচ্ছে, আইপিএল খেলা শুরু হচ্ছে, শিডিউলের কারণে কিছু প্লেয়ার আসতে পারছে না, কিংবা কিছু প্লেয়ার তাদের দেশও খেলতে দিতে চাইবে না। সো দিজ আর নট ইম্পর্টেন্ট। এবং এখানে যদি কোনো কিছু বাড়তি কিন্তু কোনো কিছু খরচের যদি এখানে বোঝা কোনো না কোনো দলকে যদি নিতে হয়, বিসিবিকে যদি নিতে হয়, তা আমার মনে হয় যে এটা স্বাচ্ছন্দ্যে বিসিবি যাচ্ছে। অবশ্য বিসিবি শুধু ক্রিকেট নয়, সরকারের সঙ্গে পরামর্শ করে এগিয়েছে। সরকার থেকে মিলেছে সবুজ সংকেত, অর্থাৎ এই সফরের রাজনৈতিক দিকটাও বিবেচনায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই সফরে বাংলাদেশ দল কতটা প্রস্তুত মাঠের ভেতরের লড়াইয়ে? পাকিস্তান সফরে যাওয়ার আগে একটা অন্তত অপেক্ষাকৃত দুর্বল দলের সঙ্গে যদি একটা মেন্টাল একটা স্যাটিসফ্যাকশনের ব্যাপার হচ্ছে, ভালোভাবে জয়লাভ করতে পারে, তাহলে ওই কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে। তারা পাকিস্তানে যখন যাবে তাদের খেলার মানটাও অটোমেটিকলি একটু বাড়তির দিকেই থাকবে। বাংলাদেশ পাকিস্তান সিরিজ শুধু 2 দেশের লড়াই নয়, এটা এখন হয়ে উঠেছে কূটনৈতিক, অর্থনীতি আর ক্রীড়ানীতির মিশ্রণে এক জটিল সমীকরণ। এই সফরের পর হয়তো প্রশ্ন কমবে অথবা আরো বাড়বে। বাংলাদেশ ক্রিকেট এখন আর শুধু ব্যাট বলের খেলা নয়, এটা এখন আন্তর্জাতিক মঞ্চে পরিচয়ের প্রতীক। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। দেখছিলাম দুজনের মতামত, দেখলাম দুজনে কিন্তু আসলে পাকিস্তানে যাওয়ার পক্ষে কথা বললেন, এবং একটা খরচের ব্যাপারও কিন্তু আছে। ফাইনালের জন্য 2 দিন কিন্তু পিসিবি বলেছে যে সিরিজটা পেছানোর কথা, সেখানে কিন্তু একটা খরচের ব্যাপারও আছে। আমি আসলে খরচের বিষয়ে যাব না, আমি যাব যে এই মুহূর্তে দুটো দেশের সফরের মধ্যে হুমকি রয়েছে কিনা। আপনি আমাকে পিঙ্কি যা শুধু একটা কথা বলেন, তারা কিন্তু বললেন কোনো সমস্যা নেই। না, তারা বলছেন সমস্যা নেই, কিন্তু আমার ইন্টেলিজেন্সই বলছে যে সমস্যা রয়েছে। কিভাবে? আপনি বলেন যে এই মুহূর্তে পাকিস্তানে বা ভারতে বিশ্বের অন্য কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রী অথবা বিশ্বের অন্য কোনো দেশের প্রতিনিধি সফর কি রয়েছে? না, সব ক্যান্সেল হয়েছে। তাহলে আপনি কেন শুধুমাত্র এখানে পাকিস্তানে ক্রিকেট খেলতে যাবেন? সো আমার মনে হয় যে যেহেতু আপনি এই সিরিজটা একবার পিছিয়ে ছিল, 2 দিনের জন্য পিছিয়ে ছিল বা একটা সমস্যা পড়েছিল, এটা আপনি পরবর্তীতে আরও পিছিয়ে দিতে পারতেন। নট অনলি দ্যাট, আপনি এটা 5 ম্যাচের একটা T20 সিরিজ, ইটস নট এ ম্যাটার যে এটা আপনি না খেললে বাংলাদেশের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে অথবা আপনি ক্রিকেট ভুলে যাবেন, তা কিন্তু না। যেখানে আপনার ন্যূনতম, আমি মনে করি যে মানে ন্যূনতম রিস্ক রয়েছে, এবং যেখানে আপনার মানসিকভাবে আপনি যে ট্যুরের জন্য প্রস্তুত না, সেটাতে আমি মনে করি যে সেটা অ্যাভয়েড করা উচিত ছিল বা সেটা আপনি পিছিয়ে দেওয়া উচিত ছিল। সেটা ক্রিকেট বোর্ড করেনি। ক্রিকেট বোর্ড যেহেতু পিসিবি চাচ্ছে যে এই মুহূর্তে তাদের দেশটাকে, আপনার যুদ্ধ থেমে গিয়েছে, একটা সবকিছু স্বাভাবিকভাবে হয়ে গিয়েছে, এই কারণে তারা এই ট্যুরটা করতে চাচ্ছে। হবে না এমন কোনো গ্যারান্টি কিন্তু কোনো পক্ষ থেকে বলা হয়নি। না, গ্যারান্টি তো পৃথিবীর কোনো কিছুতে গ্যারান্টিড কোনো কিছু নেই, কিন্তু জিনিসটা হলো রিস্ক। জিনিসটা হলো যে সাম্প্রতিক যে সিচুয়েশন, এই সিচুয়েশনে আপনি ওই মুহূর্তে ওখানে গিয়ে, অনেকে বলবেন যে হয়তো, আমি শুনছিলাম যে অনেকে বলবেন যে হয়তো যে ক্রিকেটাররা খুবই পেশাদারি, তারা মাঠে নামলে সবকিছু ভুলে যান। কিন্তু ভাই, আপনি যখনই মনে করবেন যে একটা ড্রোন অ্যাটাক হতে পারে বা একটা হামলা হতে পারে, এই মানসিকতা, এই চিন্তাটা মাথার মধ্যে ঢুকলে তখন ক্রিকেট আপনি কি করবেন? তার চেয়ে বড় বিষয়টা হলো যে তারা সবাই তাদের পরিবারের যারা রয়েছেন এখানে, তারা পরিবারের থেকে যখন একটা ফোন যাবে এখানে রাতের বেলা যে তুমি কেমন আছো, তখন ধরবেন যে ক্রিকেট নিয়েও কিন্তু একটা ফোকাস রাখাটা টাফ হয়ে যাবে। আইপিএলে কিন্তু এরকম একটা ঘটনা ঘটেছে, ম্যাচ চলাকালীন উপর দিয়ে একটা প্লেন উড়ে যাওয়ার কারণে কিন্তু সেই ম্যাচ, রাইট, আপনি আমাকে বলেন যে আইপিএলে বিদেশি যারা ছিলেন অথবা পিসিএলে বিদেশি যারা ছিলেন তারা চলে গিয়েছেন, অনেকে বলেও দিয়েছেন যে আমরা এই মুহূর্তে আর ফিরবো না। তো তারা কেন ফিরছেন না সেটা হিসাব মিলালে বোঝা যাবে যে এই সিদ্ধান্তটা যেটা নেওয়া হয়েছে পিসিবি এবং বিসিবি, ইটস আ রং ডিসিশন। রং ডিসিশন। এমএম কায়সার বলছেন আসলে এটা নিয়ে কিন্তু অনেক ধরনের পক্ষে এবং বিপক্ষে আলোচনা চলছে। আবারও ফিরবো ভাইয়া, একটা বিরতি নিয়ে আসি। দর্শকের পর্যায়ে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, কোথাও যাবে না, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি গেম অনে। কথা বলছি এমএম কায়সারের সঙ্গে, কথা বলছে আসলে দেশের ক্রীড়াঙ্গন আজ কোন পথে, সেটা নিয়ে কথা বলছিলাম আমরা। কিন্তু প্রথম ভাগে একটু
ক্রিকেট নিয়ে কথা বলছিলাম, মোস্তাফিজের কথা উঠে এসেছিল, ওইটা নিয়ে একটা ছোট্ট প্রশ্ন না রাখলে না। মোস্তাফিজকে দলে নেয়ার কারণে কিন্তু বয়কটের ডাক দিয়েছেন ইন্ডিয়ানরা দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। এটাকে আসলে কিভাবে দেখেন? এখানে আসলে বাংলাদেশি প্লেয়ার ফ্যাক্ট নাকি মুসলিম প্লেয়ার ফ্যাক্ট? না, এটা একটু আলট্রা সমর্থক যারা রয়েছেন তারা ধরেন আপনি এই ধরনের মানে এক ধরনের বাজে একটা টেন্ডেন্সি অনেকের সব সময় থাকে তাদের। সো আমি মনে করি যে এটা বড় কোনো বিষয় না এবং এই জটিলতা দিল্লি ক্যাপিটালস সহজে কাটিয়ে উঠবে। সো এটাকে আমি মনে করি সম্ভবত বাংলাদেশ সফরে আসছে না যতটুকু বোঝা যাচ্ছে, তাদের সবকিছু তারা কনফার্মও করেনি এখন পর্যন্ত। গত এক মাস আগে একটা রিপোর্ট হয়েছিল ইন্ডিয়ান এক্সপ্রেসে খুব সম্ভবত, তারা বলছিল যে বর্তমানে দু দেশের মধ্যে যে রাজনৈতিক একটা আপনার বৈরিতা চলে এসেছে, তাতে এই মুহূর্তে ভারত খুব সম্ভবত বাংলাদেশ সফরের জন্য প্রস্তুত না। ক্রিকেটাররা আসবেন কিনা সেটা জানি না, তবে তাদের ক্রিকেট বোর্ডও খুব একটা প্রস্তুত না, এটা সফরটা তারা হয়তো পেছাবে। তো দু দেশের মধ্যে যখন ধরেন এই ধরনের একটা মানে আপনার দুঃসম্পর্ক বা একটা বৈরিতা থাকে, তখন ধরেন আপনি এই ধরনের ঘটনা হতে পারে। তারপর আমি মনে করি যে ক্রিকেটকে এটা অন্তত এটার থেকে বাইরে রাখা উচিত, কারণ ভারত ও বাংলাদেশের মধ্যে এমন কোনো বৈরিতা এই মুহূর্তে নেই যে আপনি একজন আরেক দেশের সাথে ক্রিকেট খেলতে পারবে না। বরঞ্চ আমি মনে করি যে এই ক্রিকেট খেললেই দেখবেন যে যেহেতু নিরাপত্তার কোনো বিষয় এখানে নেই, তারা কিন্তু নিরাপত্তার ইস্যুই দেখিয়েছে যে আসলে নিরাপত্তা জনিত কারণেই তারা আসতে চাচ্ছে না। না, বাংলাদেশে কি ধরনের নিরাপত্তা নেই তাদের কথা। বাংলাদেশে তো এখন আপনার নিউজিল্যান্ডের এ দল সফর করছে, বাংলাদেশে তো এখন আপনি বেশ কয়েক জায়গায় ক্রিকেট হচ্ছে, সবকিছু মিলে এখানে অনিরাপদ হওয়ার মতো কোনো কিছু বাংলাদেশে নেই। বিষয়টা হলো ভারতে সবসময় একটু বাংলাদেশকে নিয়ে সমস্যা ছিল, এটা এই ধরনের উন্নাসিকতা যদি থাকে তাহলে তো করার কিছু নেই। তারপরে আমি মনে করি যে দু দেশের বোর্ডের মধ্যে যদি তারা নিজেদের মধ্যে আলোচনা করে তাহলে এই ধরনের সমস্যাগুলো কেটে যেতে পারে। এতক্ষণ তো আসলে ক্রিকেট নিয়ে কথা বললাম, অনেক অস্থিরতা নিয়ে কথা বললাম, একটু পজিটিভ নিউজে যেতে চাই। বাংলাদেশ 19 ফুটবল দল কিন্তু ফাইনালে উঠে গেছে গোলাম রাব্বানী ছোটনের হাত ধরে। এই কোচের ব্যাপারে বা এই দলটার ব্যাপারে কি বলবেন? গোলাম রাব্বানী ছোটনি কিন্তু নারী দল নিয়ে অনেক তার হচ্ছে অ্যাচিভমেন্টস আছে, তিনি কিন্তু পুরুষ দলে গিয়েও আন্ডার 19 কিন্তু প্রমাণ করলেন। নো ডাউট হি ইজ এ ম্যাজিশিয়ান। আমি তার সাথে অনেক অনুষ্ঠান করেছি এবং তাকে আমি পার্সোনালি চিনি এবং তার যে কোচিং স্টাইল সব কিছুর সাথে আমি খুব ভালোভাবে অভ্যস্ত এবং তার সাফল্য কোনো দুর্দান্ত সাফল্য তিনি পেয়েছেন, যেখানে হাত দিয়েছেন সেখানেই তিনি সাফল্য পেয়েছেন। এই কারণে আমি মনে করি যে এই ধরনের কোচকে লম্বা সময়ের জন্য তাকে স্বাধীনভাবে তিনি যেন কাজ করতে পারেন, তিনি যেন তার খেলোয়াড় তৈরি করতে পারেন, তার যে খেলার স্টাইল বা তার যে খেলার ছক এবং যে ছকের সঙ্গে পুরো দল অভ্যস্ত হয়ে উঠতে পারে, সেই স্বাধীনতাটা কিন্তু তাকে দেওয়া উচিত এবং কোনো ধরনের কোনো মাতবরি ফুটবল ফেডারেশনের কোনো পক্ষ থেকে যেন তাকে করতে না দেওয়া হয়। ইভেন আমি মনে করি যে তিনি যদি মনে করেন যে এই খেলোয়াড়কে দিয়ে তার চলবে না, তাহলে তিনি বাদ দিতে পারেন, এই স্বাধীনতাটুকু তাকে দেওয়া উচিত। হ্যাঁ, তিনি যদি ভুল সিদ্ধান্ত যদি হয়ে থাকে, যদি মনে করেন আপনি, সেটা তার পারফরম্যান্সের উপর নির্ভর করবে। যদি তিনি পারফরম্যান্স খারাপ করেন তখন তাকে ধরবেন, কিন্তু আপনি তাকে যতদিন পর্যন্ত দায়িত্ব দিচ্ছেন ততদিন পর্যন্ত যেন তিনি স্বাধীনভাবে সব দায়িত্ব পালন করতে পারেন, সেই সুযোগটা তাকে দেওয়া উচিত। এবং আন্ডার 19 কিন্তু আজকে একটা ম্যাচ আছে ভারত এবং মালদ্বীপসের মধ্যে, এবং এখান থেকে যারা কোয়ালিফাই করবে বাংলাদেশকে তারাই ফেস করবে। কি মনে হচ্ছে, আবার কি বাংলাদেশ আর ভারতের আরেকটা দ্বৈরথ দেখতে যাচ্ছে কিনা? না, আগে বাংলাদেশ আন্ডার 19 দলকে একটা অভিনন্দন অবশ্যই জানাতে হবে, কারণ তারা এই টুর্নামেন্টে এখন পর্যন্ত যে কায়দায় খেলেছে, তারা মালদ্বীপের সাথে ড্র করেছিল এবং ভুটানকেও হারিয়েছিল এবং আজকে নেপালকে হারিয়েছে। সবকিছু মিলে আমার মনে হয় যে এই দলটা বেশ ভালো একটা ফর্মের মধ্যে রয়েছে এবং আমি এই ফলাফলে মোটেও অবাক হইনি। কারণটা হলো যে এই দলটাই কিন্তু আপনার 17-এ এবং অনূর্ধ্ব 17 যে দলটা ছিল এবং অনূর্ধ্ব 18 যে দলটা ছিল, তারাই কিন্তু পরিক্রমা পরে শেষে আর কি সময়ের পরিক্রমায় শেষে এখন আন্ডার 19 হয়ে তারা খেলছে। সো এই দলটা নতুন না, এই ধরনের ফুটবলে বা এই ধরনের টুর্নামেন্টে নতুন না, তারা কিভাবে কপ করতে হবে সেটা তাদের বেশ ভালো মতো জানা রয়েছে। তো যেহেতু তারা যে কায়দায় তারা এখন পর্যন্ত সেমিফাইনালে খেলেছে, ফাইনালে তারা মালদ্বীপকে পাচ্ছে নাকি ভারতকে পাচ্ছে, আই ডোন্ট থিঙ্ক যে এটা বড় ধরনের কোনো বিষয় হবে। তারা যদি তাদের পারফরমেন্স অনুযায়ী এবং তারা যদি যে আত্মবিশ্বাস নিয়ে খেলতে গিয়েছে সেই অনুযায়ী যদি খেলতে পারে, তাহলে তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসার একটা সুযোগ তাদের সম্ভাবনা রয়েছে। যদিও আন্ডার 19-এর এই দলটি বা আন্ডার 19-এর এই টুর্নামেন্টে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন হয়নি, রানার্স আপই হয়েছিল যে কয়বার হয়েছে। সো এবার চ্যাম্পিয়ন হওয়ার একটা সুযোগ রয়েছে। সামনে কিন্তু 10 জুন সিঙ্গাপুর এবং বাংলাদেশের খেলা আছে এবং অনেক দিন পরে আসলে জাতীয় স্টেডিয়াম আবারও ওখানে খেলা গড়াতে যাচ্ছে। সব ব্যাপারে আপনার এক্সাইটমেন্ট একটু জানতে চাই। আমি কিন্তু খুব এক্সাইটেড। আমি 10 জুনের জন্য অপেক্ষা করছি। আমি মনে করি আমি নিজেও খুব অপেক্ষায় আছি। একটা ফুটবল উৎসব হবে সেখানে। কারণটা হলো যে আমি আজকে আমার পত্রিকায় একটা স্টোরি করেছি যে নতুন রূপে সেজেছে জাতীয় স্টেডিয়াম এবং স্টেডিয়ামটা আপনি কি গিয়েছেন? তো নিশ্চয়ই ভিজিট করেছেন। আমি নিজে গিয়েছিলাম এবং আমি আমার রিপোর্টারকে পাঠিয়েছিলাম। আজকে আমরা কেমন লাগলো? খুবই ভালো
দুর্দান্ত একটা স্টেডিয়াম। ইন্টারন্যাশনাল মানের কি এখন বলা যায়? আপনি স্টেডিয়ামের ভিতরে দেখলে মনে হবে যে পুরোপুরি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে যেরকম ফ্যাসিলিটিস থাকে বা যেরকম চেহারা থাকে, আঙ্গিক থাকে, ঠিক সেরকম ভাবে আমরা সেটা দেখতে পেরেছি। আমি জানি না যে ঘাসের কি অবস্থা বা মাঠের অন্যান্য মানে ঘাসের কিছু ছবি দেখলাম, খুব ভালোই মনে হলো। খুব টেকনিক্যাল বিষয় বলতে পারবো না যেহেতু সামনে থেকে দেখি নাই, বাট এমনি আপনি আঙ্গিক খুব সুন্দর হয়েছে এবং ড্রেসিং রুম থেকে শুরু করে বাদবাকি যে আপনার প্লেয়ারদের বসার জন্য যে জায়গাটা, ডাগআউটের যে জায়গাটা, সবকিছু খুব সুন্দর। বিশেষ করে গ্যালারিও সবকিছু আমার কাছে খুব ঝকঝকে তকতকে নতুনের মতো মনে হয়েছে। কিন্তু প্রবলেমটা হলো যে স্টেডিয়ামের বাইরের অংশ, স্টেডিয়ামের বাইরের অংশ কিন্তু চেহারা সেই আগের মতোই। আপনি স্টেডিয়ামে ঢুকলে আপনাকে দোকান এবং হকারদেরকে পেরিয়ে তারপর আপনাকে যেতে হবে। মনে রাখতে হবে পিঙ্কি যে আপনি স্টেডিয়ামে প্রবেশের যে সুবিধাটা যদি ভালো না থাকে এবং আপনার যদি এক্সিটের সুবিধাটা ভালো না থাকে, সেটা কখনোই কিন্তু আপনি ইন্টারন্যাশনালি আর কোন স্টেডিয়ামে মানে বাইরের এই দৃশ্য কিন্তু দেখা যায় না। আমি নিজেও অনেক জায়গায় গিয়ে খেলেছি, আমি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামগুলো নিজে দেখেছি, আসলে এরকম কিন্তু দেখি নাই। না, পৃথিবীর কোন স্টেডিয়ামে আপনি নিচে কিন্তু আপনি ওই ইলেকট্রনিক্সের দোকান পাবেন না বা ফ্রিজ বিক্রি হচ্ছে, টেলিভিশন বিক্রি হচ্ছে, এই ধরনের কোনো কিছু পাবেন না। সেখানে আপনি স্টেডিয়ামে ঢোকার আগে, মানে মেইন স্টেডিয়ামে ঢোকার আগে বাইরে থেকে আপনি দেখবেন যে এক ধরনের একটা স্পোর্টিং আবহাওয়াটা দেখতে পাবেন, পুরো সবুজ দেখতে পাবেন। দেখে মনে হবে যে ইয়েস, এটা আসলে খেলাধুলার জায়গা। কিন্তু আপনি এখানে এসে আপনি নিশ্চিতভাবে বাইরে থেকে যতক্ষণ না পর্যন্ত মাঠে ঢুকবেন, মাঠে প্রবেশের আগ পর্যন্ত আপনি বুঝতে পারবেন না যে এটা খেলাধুলার জায়গা। বাইরে মনে হবে যেটা বোধহয় কমার্শিয়াল একটা প্লেস, কিন্তু হ্যাঁ একটা কমার্শিয়াল হাব। আপনি এখানে গাড়ি চলছে, রিকশা চলছে, সবকিছু চলছে। আপনি এখানে দোকান দাঁড়িয়ে আছে, ধাক্কাধাক্কি, রাইট, যত ধরনের দোকান আছে সব ধরনের দোকান আপনি বাইরে দেখতে পাবেন। সো আমি আশা করি যে 10 তারিখে যে ম্যাচটা হবে সেই ম্যাচের সময় অন্তত, ম্যাচের আগে বা ধরুন আপনার ম্যাচ চলাকালীন সময় অন্তত একটু স্পোর্টিং আবহাওয়াটা যেন পুরো মাঠের মধ্যে মানে স্টেডিয়াম কেন্দ্রে থাকে, সেই বিষয়টা যেন যদি প্রশাসনে যারা রয়েছেন তারা যদি এটার ম্যানেজটা করতে পারেন তাহলে খুব ভালো হবে। তো এই ম্যাচ নিয়ে আরো কথা আছে, একটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক, যাচ্ছি আরো একটা বিরতিতে এবং শেষ বিরতি এটা, ফিরবো কিছুক্ষণের মধ্যে। যাচ্ছে কোথাও বিরতি পর আবার স্বাগত জানাচ্ছি গেম অনে। আমার সঙ্গে আছেন এমএম কায়সার। কথা বলছি বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে, আমরা ফুটবল নিয়ে কথা বলছিলাম। 10 জুন যে ম্যাচটা আছে এটাকে ঘিরে কিন্তু এবার অনেক বেশি উত্তেজনা কাজ করছে। একে তো স্টেডিয়াম, এর থেকেও বেশি হচ্ছে হামজার সাথে কিন্তু এবার যোগ দিচ্ছেন শামিত সোম। তাকে দেখার জন্য পুরো বাংলাদেশের ফুটবল ভক্তরা মুখিয়ে আছেন। রাইট, এবং এফসি কাপে বাংলাদেশ এর আগে যে ভারতের সাথে খেলেছিল সেখানে ম্যাচটা খুব চমৎকার কায়দায় বাংলাদেশ খেলেছিল। যদি ম্যাচটা ড্র হয়েছিল, সেই ম্যাচটা যদি বাংলাদেশ জিততে পারতো তাহলে দেখতেন যে এই ফুটবল কালচার চেঞ্জ হয়ে যেত, এই উত্তেজনাটা এবং এই উৎসবের মাত্রাটা আরেকটু নতুন রূপ পেত। তারপরে আমি মনে করি যে বাংলাদেশ ফুটবল দল এখন বেশি স্ট্রং একটা দল হিসেবে পরিণত হয়েছে, যেহেতু হামজা এসেছেন, সামিত এসেছেন, আরো কয়েকজন হয়তো আসবেন, ফাহমিদুলকেও কিন্তু ডাকা হয়েছে। রাইট, তিনি যদি আসতে পারেন তাহলে দেখবেন যে আপনি মিডফিল্ড নিয়ে অথবা আমাদের এই স্ট্রাইকিং জোন নিয়ে যে একটা ধরনের জটিলতা ছিল সেই জটিলতাটা কেটে যাবে নিশ্চিতভাবে। যে তাদের অন্তর্ভুক্তিটা পুরো দলটার মধ্যে এক ধরনের একটা মানে পারফরম্যান্স ইগনাইট করেছে। সো আমি মনে করি যে 10 জুন যে ম্যাচটা আপনার সিঙ্গাপুরের সাথে যে ম্যাচটা বাংলাদেশের হতে যাচ্ছে সেটাতে একটা খুব উৎসব মুখর একটা ম্যাচ হবে। এবং সেই উৎসব মুখর ম্যাচ করার জন্য সবচেয়ে বড় যে জায়গাটা, যেটা হলো যে আপনার যে ক্ষেত্রে বা যেটা আপনার ডেন বা যেখানে খেলাটা হবে সেই খেলাটার জায়গাটা খুব সুন্দর আমার কাছে মনে হয়েছে। যে এখন পর্যন্ত প্রস্তুতিটা খুবই সুন্দর। এখন বাংলাদেশ মাঠের ফুটবলটা যেন সুন্দর হয় সেই অপেক্ষায় আমরা রইব। আমার হাতে কিন্তু একটা শামিত সোমকে নিয়ে একটা প্রতিবেদন আছে, একটু দেখে আসতে চাই। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দক্ষিণ উত্তরসুরে বাড়ি দেশের নতুন ফুটবল তারকা শমিত সোমের। দাদা বীর মুক্তিযোদ্ধা মানিক লাল সোমও ছিলেন ফুটবলার। শমিতের বড় চাচা জানান এবার এক নতুন পরিচয় পেতে যাচ্ছে এই ঠিকানা। ভাতিজাকে নিয়ে তার অনেক গর্ব। এখন আমরা বাড়িটা 3টা পরিচয় হইব। একটা হলো সোমবাড়ি, ঠিক আছে, মাস্টার সোমবাড়ি মাস্টার বাড়ি, একটা হলো ফিরোপাইটা বাড়ি, আর একটা হইব ফুটবলার বাড়ি। সবুজে ঘেরা এই বাড়ির উঠোনটা খা খা করছে শমিতের অপেক্ষায়। তার দুই চাচির মুখে শোনা গেল সেই আকুতি। খুব কম সময় নিয়ে জুনে সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে আসবেন শমিত, তাই বাফুফের সহযোগিতাও কামনা তাদের। গত বছর আইসে যে খুব ইয়ে করছে, আমরা যে জড়াইয়া ধরে বা যেটি মনে হইয়া রাখে খুব মায়ার হে। তার একটু লজ্জা, ছোট থাকতে একটু লজ্জা আছিল বেশি, কথা কইলে আবার উত্তর দিত, কিন্তু খুবই ভদ্র। 2 বছর আগে যখন আসলো তখনও আমরা কথাবার্তা হচ্ছিল যে না, সে আমাদের দেশেও খেলবে। আমরা ততটাও কল্পনা করতে পারিনি যে এত তাড়াতাড়ি সবকিছু হয়ে যাবে। 1989 সালে কানাডায় পাড়ি জমান শমিতের বাবা মা। 94-এ জন্ম শমিতের, সেখানেই বেড়ে ওঠা।
তবে নারীর সাথে সম্পর্কটা রয়েই গেছে। প্রতি 2-3 বছরে আসা যাওয়া হতো দেশে। সে সুবাদে শান্ত স্বভাবের সমিতের দেশি সংস্কৃতির সঙ্গে পরিচয়টাও আছে। এইবার যদি না আসে তাহলে আমরা মনে একটু কষ্ট পাই বেশি, কারণ তো আবার তার সেই শিডিউল টাইট। জন্মগতভাবে তো হিজ এ কানাডিয়ান, বাট এইখানে যখন আয় তখন মনে হইব যে আমরা বাংলাদেশের ছেলে। তার বাবার সাথে যখন আইসে, তার বাবা একদিন কয় সমিতি কিন্তু বেশি ভাত খায়। মেজর লিগ সকারে ফরাসি ফুটবল তারকা থিয়েরি অনরির সান্নিধ্য পেয়েছেন সমিত। কানাডা জাতীয় দলেও খেলার সুযোগ হয়েছে। বর্তমানে কানাডার লিগ চ্যাম্পিয়ন ক্যাভালরি এফসিতে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন বাংলার দামাল ছেলে। এলাকাবাসীর অধীর অপেক্ষা সমিতকে এক নজর দেখার। আমাদের এই ভাতিজা এই আন্তর্জাতিক একটা প্লেয়ার, সে যদি আমাদের দেশে আসে অবশ্যই আমাদের একটা সুনাম, আমাদের গৌরব। আমরা আসলে অত্যন্ত খুশি যে আমাদের মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কৃতি সন্তান সৌমিত সোম বাংলাদেশ টিমে মিডফিল্ডার হিসাবে খেলবে। সহ সারা বাংলাদেশ তার অপেক্ষায় রয়েছি যে সে আমাদের হয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে এবং বাংলাদেশের পতাকাকে বিশ্বের মানচিত্রে তুলে ধরবে তার নৈপুণ্য ফুটবলের মাধ্যমে। শ্রীমঙ্গলের কৃতি সন্তান এখন লাল সবুজের প্রতিনিধিত্ব করবে। সেই খুশির জোয়ার বইছে পরিবারে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। হামজাও কিন্তু সিলেটের, শামিদ সোমও কিন্তু সিলেটের। সিলেট বেসড হয়ে যাচ্ছে কিনা? না, সেরকম কিছু না, তারা বাংলাদেশের, বৃহত্তর অর্থে তারা বাংলাদেশের। এবং মজা লাগলো কিন্তু দেখে, রাইট। এবং আমার খুব ভালো লাগলো যে তার জন্য সবাই অপেক্ষায় রয়েছে এবং নিশ্চিতভাবে তার অন্তর্ভুক্তি বাংলাদেশ দলের শক্তিটা আরেকটু বৃদ্ধি করবে, কোনো সন্দেহ নেই। তিনি যেন এসে বাংলাদেশে ভালো পারফরমেন্স করতে পারেন এবং বাংলাদেশ ফুটবলে যে আন্তর্জাতিকভাবে ফুটবলে যেভাবে পিছিয়ে ছিল সেটাতে যদি আরেকটু সাফল্য আসতে পারে তাহলে সেটা ফুটবলের জন্য অনেক ভালো একটা বিষয়। তবে কাইসার একটা জিনিস, একটা কথা কিন্তু সবসময় উঠে আসছে এবং বাংলাদেশের ফুটবল ভক্তদের আমরা বিভিন্ন সময় আসলে সোশ্যাল মিডিয়াতে তাদের রিয়াকশনগুলো দেখি। সেই রিয়াকশন থেকেই যদি আপনার কাছে একটা প্রশ্ন আমি রাখি যে কোচের ট্যাকটিক্স নিয়ে কথা হচ্ছে যে শামিদ সোম যে মানের প্লেয়ার কিংবা হামজা চৌধুরী যে মানের প্লেয়ার, তাদেরকে আদৌ উনি বুঝতে পারছেন কিনা, তাদেরকে রেখে সেই প্ল্যানিংটা করা সেটা কিছুটা ভুল তার হয়ে যাচ্ছে কিনা। কারণ কেননা আমরা দেখেছি কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচটা ড্র হওয়ার ছিল না, ওই ম্যাচটা কিন্তু আসলে বাংলাদেশের জেতার কথা ছিল। কিছু চেঞ্জেস বা কিছু জায়গায় কিন্তু একটু ঘাটতি ছিল, এটা নিয়ে কিন্তু অনেক কথা হয়েছে। না পিঙ্কি, আপনি এখানে কোচকে খুব বেশি দোষ দিতে পারবেন না। কারণটা হলো যে কোচ কিন্তু এই দুই খেলোয়াড়কে কদিনের জন্য পেয়েছেন। হামজাকে তিনি কদিনের জন্য প্র্যাকটিসে পেয়েছিলেন, মাত্র পাঁচটা প্র্যাকটিস সেশন তিনি পেয়েছেন এবং 5টা প্র্যাকটিস সেশন দেখে এবং কোনো ধরনের কোনো আপনার প্রস্তুতি ম্যাচও তার খেলার সুযোগটা ছিল না তার। সরাসরি আপনি প্র্যাকটিস করে 5 সেশন প্র্যাকটিস করে আপনি চলে গিয়েছেন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে। সো এটা কোচকে বেশি দোষ দিয়ে লাভ নেই। আপনি কোচকে তখনই করবেন যখন এটা তারা এই পুরো দলের সঙ্গে আরেকটু বেশি হ্যাবিচুয়েটেড হয়ে যাবেন, অনেক বেশি ম্যাচ খেলবেন, সেখানে তখন আপনি কোচ তাদেরকে নিয়ে ঠিকমতো ইউটিলাইজ করতে পারছেন কিনা বা তার যে জায়গায় খেলার কথা ছিল বা যে কৌশলে তার খেলার কথা ছিল সেটা তিনি করতে পারছেন কিনা, তখন আপনি হয়তো কোচকে। যেমন আমরা ভারতের বিপক্ষে দেখেছি আলামিনকে তিনি নামাননি, তিনি খেলাননি, তিনি জামাল ভুঁইয়াকে খেলাননি, এই ধরনের কিছু বিতর্ক কিন্তু উঠে এসেছে। তিনি কিন্তু এই প্লেয়ারগুলোকে তখন ইউটিলাইজ করতে পারতেন, যদি করতেন তাহলে খেলার সিনারিটা কিন্তু ডিফারেন্ট হতে পারতো, যেহেতু আমরা স্কোর করতে পারছিলাম না। হামজা কিন্তু দুর্দান্ত খেলেছেন, অনেকগুলো গোলের সুযোগ করে দিয়েছিলেন, কিন্তু আমাদের কিন্তু আসলে অ্যাজ অলওয়েজ যে আসলে স্ট্রাইকারের অভাবে আমরা কিন্তু গোল খরা কাটিয়ে উঠতে পারছি। আমার মনে হয় যে এই বিষয়টা কোচের একটা ব্যাখ্যার দরকার ছিল। তিনি আপনি দেখুন, আপনি জামাল ভুঁইয়াকে তিনি কেন খেলাননি সেটা নিয়ে কিন্তু ব্যাখ্যাটা ঠিকমতো আসেনি, অথচ আমরা জানি কিন্তু জামাল ভুঁইয়া ইনজুরিতে ছিলেন। বাট এই জিনিসগুলি আপনি যখনই এটা মিডিয়ার সামনে একটু ক্লিয়ার করবেন এবং আলামিনকে কেন তিনি খেলাননি, কোন কৌশলের জন্য বা কি তার স্ট্র্যাটেজি ছিল সেটা যিনি তিনি ব্যাখ্যা করতে পারতেন তাহলে এই জটিলতাগুলো আসতো না। আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি যে কোচ ইজ দ্য বস, মানে এই অফ ফুটবল। আপনি একটা ফুটবল দলের বস কিন্তু কোচ একটা দলেরকে কিভাবে খেলবে বা কোন ছন্দে খেলবে বা কোন প্লেয়ারকে তিনি কোন ভাবে খেলাতে চাচ্ছেন এটা কিন্তু তিনি জেনে এবং সেইভাবে কিন্তু কৌশলটা সাজান। তো সেই কৌশলটা সাথে যদি কোনো প্লেয়ার অ্যাডজাস্ট করতে না পারে তখন সেটা কিন্তু মানে সেই প্লেয়ারের সমস্যা। তো সেখানে তিনি যদি তাৎক্ষণিকভাবে কোনো চেঞ্জ করেন তাহলে সেই চেঞ্জের জন্য তাকে দোষ দেওয়াটা আমি মনে করি না উচিত হবে। আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি, সেটা হলো যে আপনি কাউকে যখন দায়িত্বটা দিয়েছেন তাকে আপনি দোষ দিবেন তার পারফরমেন্সটা যদি খারাপ হয়।
কোচ, আপনি ভারতের মতো এই দলের সাথে আমরা জিততে পারিনি, কিন্তু আমরা ম্যাচটা ড্র করেছি। আপনি জিততে পারলে খুবই ভালো হতো, জেতা উচিত ছিল আসলে, জেতা উচিত ছিল এবং জেতার সুযোগটা বাংলাদেশ দল পেয়েছিল। গোল অনেকগুলো সুযোগটা ছিল, গোল একদম নিশ্চিত কয়েকটা গোল আপনি মিস করেছেন। গোলকিপার পোস্টে গোলকিপারও ছিলেন না, সেই পোস্টও আমরা মিস করেছি। তো সেখানে আপনি কোচকে দোষ দিবেন কিভাবে, এটাও একটা দেখার বিষয় রয়েছে। আমি কোচকে ডিফেন্ড করছি না, আমি কোচকে সুযোগটা দিতে চাচ্ছি। আপনি যখনই কাউকে কোনো দায়িত্ব দিবেন তাকে কিন্তু লম্বা সময়ের জন্য সুযোগটা দিতে হবে। একটা দুটো ম্যাচে একটা কোচের আপনার কৌশলের একটা ছোট্ট কৌশলের একটা সমালোচনা করে আপনি কোচকে, আমি মনে করি না যে তাকে আন্ডারমাইন করা উচিত। তাকে একটা সিজন খেলতে দেন, তিনি যদি অনেকগুলো ম্যাচ খেলেন তখন বোঝা যাবে। 10 ম্যাচটা কিন্তু তার জন্য খুব ইম্পর্টেন্ট আসলে। অনেক দিন পর ঘরোয়া লিগে আসলে মোহামেডান হয়তো বা তাদের ঘরেই ট্রফিটি যাচ্ছে, কেমন লাগছে? না, মোহামেডান অনেক লম্বা সময় ধরে ট্রফি জিতেনি, বিশেষ করে ফুটবলের ট্রফি জিতেনি। অথচ এর আগে কিন্তু আপনি যখনই ফুটবল হতো তখন মোহামেডান বা আবাহনী, এই দুই দলের মধ্যে কিন্তু আপনি পুরো এই শিরোপার এই জিনিসটা আটকে থাকতো। অথচ মোহামেডান লম্বা সময় ধরে, মোহামেডান ক্রিকেটেও কিন্তু আপনি লম্বা সময় ধরে পারফরমেন্স ভালো করতে পারেনি বা ট্রফি জিততে পারেনি। একটা ট্রফি জেতার একটা সুযোগটা এসেছে মোহামেডান দলের সামনে এখন ফুটবলে। নিশ্চিতভাবে মোহামেডান দলও অপেক্ষায় রয়েছে যে অন্তত খরাটা ঘুচুক। নিশ্চয়ই। এবং আমরা যদি দেখি যে ঘরোয়া লিগে সাম্প্রতিক কিছু ঘটনা ঘটেছে, সাদউদ্দিন কিন্তু 6 মাসের জন্য তাকে নিষিদ্ধ করা হয়েছে। সামনে জাতীয় দলের খেলা আছে, সেক্ষেত্রেও কি তিনি, আমরা দেখুন, আমরা মাঠে ফুটবল ভালো খেলা দেখতে চাই, বা আমরা যে কোনো ফুটবল না, আমি পার্সোনালি যে কোনো খেলার মাঠে ফুটবল সুন্দর দৃশ্য দেখতে চাই, এরকম কুৎসিত দৃশ্য দেখতে চাই না। আপনি রেফারি আপনার ভুল যদি করে থাকেন, আপনি সেটার জন্য ম্যাচ কমিশনার রয়েছেন, সেটার জন্য আপনি অন্যভাবে করতে পারেন, কিন্তু আপনি মাঠে নেমে রেফারি কেন মারবেন? এটা তো তাহলে আপনি সেই মাস্তানির মতো হয়ে গেল। আমরা এর মধ্যেও দেখেছি যে কারাটেতেও একই ঘটনা ঘটেছে, আপনি ফুটবলে একই ঘটনা ঘটেছে। এগুলো হলো মাঠের কুৎসিত দৃশ্য। আমরা এই কুৎসিত দৃশ্য দেখতে চাই না, আমরা মাঠে যাই আনন্দ নেওয়ার জন্য, সেখানে নিশ্চিতভাবে কিন্তু মাস্তানি দেখা বা মারামারি দেখার জন্য যাই না। এই কারণে আমি মনে করি যে এটা শাস্তি হিসেবে যে ফুটবলারকে শাস্তি দেওয়া হয়েছে সেটি আমি মনে করি যে পারফেক্ট শাস্তি। কারণ মাঠে তারা আনন্দ নিয়ে যেতে চান বা খেলার একটা যে স্পিরিট থাকে সেই স্পিরিটটাকে নষ্ট করার দায়িত্ব কিন্তু বা নষ্ট করার অধিকার কিন্তু কারো নেই। সো এই কারণে আমি মনে করি যে এখানে শৃঙ্খলাটা অনেক ইম্পর্টেন্ট একটা ইস্যু। শুধুমাত্র আপনি জয় পরাজয়টা বড় বিষয় না, এখানে ডিসিপ্লিন এবং খেলার স্পিরিট এইগুলোও কিন্তু আপনার স্পোর্টস শেখায়। নিশ্চয়ই। একদম শেষ প্রশ্ন রাখবো আপনার কাছে, যদি ফাহমিদুল আসেন তাহলে হামজা, শামিদ সোম এবং ফাহমিদুল এই ট্রায়োটা যদি মাঠে থাকেন, সিঙ্গাপুরের সাথে আমাদের জেতার পসিবিলিটিস কতটুকু? আমরা এখন পর্যন্ত ফাহমিদুল আসবেন কিনা সেটা কনফার্ম এখন পর্যন্ত 100% কনফার্ম হয়নি। তারপর আমি মনে করি যে তিনি যদি আসেন তাহলে নিশ্চিতভাবে আমাদের মিডফিল্ডে যে এক ধরনের দুর্বলতা ছিল সেই দুর্বলতাটা কিছুটা কাটবে। তিনি যদি নাও আসেন তারপর আমি মনে করি যে শামিদ সোমের ইন্ট্রোডিউসটা আপনার পুরো দলটাকে একটা স্ট্রং একটা একটা ভাইব দিবে। এবং তার চেয়ে বড় বিষয়টা হলো যে এই খেলাটা হবে কিন্তু আপনার দেশের মাটিতে, হোম গ্রাউন্ডে হবে। এবং এখানে তবে তারা যদি আরেকটু আগে এসে দলের সঙ্গে কপ করতে নিতে পারতেন তাহলে সেটা খুব ভালো হতো এবং কোচের জন্য সেটা তার কৌশল সাজানোটা খুব ভালো হতো। দেখার বিষয় যে আসলে কেমন হয়। আমরা সবাই এক্সাইটেড হয়ে আছি 10 জনের ম্যাচটা নিয়ে। আমি পার্সোনালি খুব এক্সাইটেড। একটা জিনিস একটু যোগ করি পিঙ্কি, সেটা হলো যে সিঙ্গাপুরের সাথে এটা আমাদের থার্ড ম্যাচ হবে। আমরা কিন্তু 1973 সালে তাদের সাথে খেলেছিলাম মার্দেকা কাপে, সেটা ড্র করেছিলাম, কিন্তু 2015-তে এই মাঠেই আমরা কিন্তু খেলেছিলাম, সেটা 2-1 হেরেছিলাম। বাট এবার সুযোগটা এসেছে জয়ের। নিশ্চয়ই। এবং আমরা মন থেকে বলছি নিশ্চয়ই আমরা জয় নিয়েই ফিরবো এবার। ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের শোতে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে এবং নিউজ 24-কে। নিশ্চয়ই। দর্শক, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আগামী শুক্রবার নিশ্চয়ই আবার নতুন কোনো বিষয় নিয়ে চলে আসবো আপনাদের সামনে গেম অনে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।